কি করবেন যদি আপনার নিজের ভুলের কারণে আপনি ডাকাত দলের লিডারের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন আর সেই ঋণ পরিশোধ করার জন্য বাধ্য হয়ে সেই ডাকাত দলের সাথেই ডাকাতি করতে হয় এবং আপনার ঋণ পরিশোধ করা শেষ হলেও যদি ডাকাতরা আবারও আপনাকে ডাকাতি করতে বাধ্য করে। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন মুভি বেবি ড্রাইভার সম্পর্কে। আমি যখন এই মুভিটি এক্সপ্লেন করছি তখন এর IMDb রেটিং 7.5 আউট অফ 10। তো বেশি দেরি না করে চলুন ঢুকে পড়ি সিনেমার জাদুকরি জগতে। মুভি শুরুতে আমরা একটি ব্যাংকের সামনে একটি গাড়ি এসে দাঁড়াতে দেখি, আর গাড়িটিতে এই সিনেমার মূল চরিত্র বেবি সহ বার্ডি এবং ডার্লিং নামে আরো 3 জনকে দেখতে পাই, যারা মূলত এখানে এসেছে ব্যাংক ডাকাতি করার জন্য। তারা এখানে আসার পর বেবিকে গাড়িতে রেখে বাকি 3 জন বন্দুক হাতে নিয়ে চলে যায় ব্যাংকের ভিতরে ডাকাতি করার জন্য। তো গিরি, বার্ডি এবং ডার্লিং যখন ব্যাংকের ভিতরে ডাকাতি করার জন্য ঢুকে তখন আমরা দেখতে পাই বেবি একটি গান ছেড়ে গাড়িতে বসে বাচ্চাদের মতো নাচানাচি করছে। তবে তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে, যে কারণে গ্রিফ, বার্ডি এবং ডার্লিং তাড়াতাড়ি ব্যাংক থেকে বের হয়ে গাড়িতে এসে বসে, আর বেবিও তাদেরকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। এবং আমরা তখন সেখানে বেবির অসাধারণ একটি ড্রাইভিং স্কিল দেখতে পাই। মূলত ডাকাতির পরে সবাইকে নিয়ে পুলিশের হাত থেকে পালানোই হলো বেবির কাজ। তো যাই হোক, বেবি তখন পালাতে পালাতে একটি বিল্ডিং এর পার্কিং এ চলে আসে এবং সেখান থেকে অন্য একটি গাড়ি নিয়ে পালিয়ে তারা তাদের আস্তানায় চলে আসে। আর আমরা সেখানে তাদের বস ডককে দেখতে পাই, যে তাদের 4 জনের অপেক্ষা করছিল। আসলে ডক একজন ক্রিমিনাল মাস্টার মাইন্ড। সে শহরের ব্যাংকে ডাকাতির বড় বড় প্ল্যানিং করে থাকে এবং সে বিভিন্ন লোককে ভাড়া করে তাদেরকে দিয়ে ডাকাতি করায়। তো যাই হোক, ডক দেখতে পায় তার প্ল্যানটি সম্পূর্ণ সাকসেস হয়েছে আর তার হায়ার করা লোকেরা সফলভাবে ডাকাতি করে ফিরে আসতে পেরেছে, যে কারণে সে খুব খুশি হয়ে যায় এবং ডাকাতি টাকার সবার মাঝে সমানভাবে ভাগ করে দিতে থাকে। তখন গ্রিপ বলে ওঠে, তুমি এই ড্রাইভারকে আমাদের মতো সমান ভাগ কেন দিবে, যেখানে আমরা 3 জনই সব কাজ করেছি আর ও তো শুধু গাড়িই চালিয়েছে। তখন ডগ বলে ওঠে, ও ড্রাইভিং স্কিলের কারণে আজকে তোমরা পুলিশের হাত থেকে পালিয়ে আসতে পেরেছো, নয়তো তোমরা এখন জেলে থাকে, তাই ওরও সমান ভাগই পাওয়া উচিত। যেটা শুনে গ্রিফ ডকের কথা মেনে নেয়, কিন্তু সে বেবির সাথে মজা করতে শুরু করে দেয় এবং ডককে বলতে থাকে বেবি খুবই আজব, ও কারোর সাথে কথা বলে না আর সব সময় চোখে একটি চশমা ও কানে একটি হেডফোন দিয়ে বসে থাকে। কিন্তু বেবি তার কথা শুনেও কোনো রিয়াকশন না দিয়ে চুপ করে বসে থাকে। এরপরে ভাগাভাগি শেষ হলে সবাই সেখান থেকে চলে যেতে শুরু করে এবং আমরা দেখতে পাই ডগ বেবির সব টাকা নিজে নিয়ে বেবিকে মাত্র একটি নোটের বান্ডিল দেয়। তবে আমরা সেখানে তাদের কথা শুনে বুঝতে পারি বেবি ডকের কাছে ঋণী, তাই বেবি ডাকাতি করে যে টাকা পায় সেই টাকা দিয়ে ডকের ঋণ পরিশোধ করে এবং ডক এখানে তাকে বলে সে যদি আর মাত্র একটি ডাকাতি করে তাহলে তার সব ঋণ পরিশোধ হয়ে যাবে আর সে চাইলে এরপর থেকে নিজের মতো জীবন যাপন করতে পারবে। এরপরে ডক সেখান থেকে চলে যায় আর বেবি নিজের বাসায় চলে আসে। বাসায় আসার পরে সে তার টাকাগুলো ফ্লোরে একটি সিক্রেট জায়গায় লুকিয়ে রাখে। তখন আমরা জানতে পারি বেবি এতিম, যে কারণে সে জো নামের একজন লোককে দত্তক নিয়েছে, যাকে বেবি নিজের বাবা মনে করে, যে একজন প্রতিবন্ধী। তাই সে সবসময় হুইল চেয়ারে বসে থাকে আর সে কথাও বলতে পারে না, এমনকি কানেও শুনতে পায় না, যে কারণে বেবি সবসময় তার যত্ন নেয় এবং তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে। এখানে আমরা বেবির কাছে একটি টেপ রেকর্ডার দেখতে পাই। আসলে বেবি যেখানেই যায় সেখান থেকে বিভিন্ন মানুষের ভয়েস রেকর্ড করে নিয়ে আসে এবং সেগুলো দিয়ে বাসায় বসে মিউজিক তৈরি করে। তো যাই হোক, আজকে বেবি ডকের ভয়েস রেকর্ড করে নিয়ে এসেছে এবং সেগুলো দিয়ে একটি মিউজিক বানায় আর একটি ব্রিফ কেসে রেখে দেয়। এরপরে সিন কার্ড হয় আমরা বেবিকে একটি ক্যাফেতে দেখতে পাই। আসলে বেবি এই ক্যাফেতে কাজ করার ডেবোরা নামের একটি মেয়েকে ভীষণ পছন্দ করে, তাই সে এই ক্যাফেতে বারবার আসে। অপরদিকে ডেবোরাকে দেখেও মনে হচ্ছিল সেও বেবিকে কোনো না কোনো ভাবে পছন্দ করে, যে কারণে বেবি এই ক্যাফেতে আসলেই সে বেবিকে দেখে অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, এরপরে একদিন বেবির কাছে আবারও ডকের ফোন আসে এবং সে বেবিকে নতুন একটি মিশনের জন্য প্রস্তুত হতে বলে, যে কারণে বেবি পরের দিন ডকের বাসায় চলে যায় আর সেখানে ডক বেবিকে এডি, জেডি এবং ব্যাটস নামের নতুন 3 জন লোকের সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের সাথে বেবিকে এবার ডাকাতি করতে হবে। কিন্তু দেখা যায় তারা 3 জনই বেবির কানে হেডফোন ও চশমা দেখে তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তবে বেবি তাদেরকে কিছুই বলে না। তখন ডক তাদেরকে বলে বেবির টেনিটস নামের একটি রোগ হয়েছে, যে কারণে বেবি তার কানে সবসময় একটি আওয়াজ শুনতে পায় আর সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য বেবি সবসময় গান শুনতে থাকে। আর যেটা শুনে তারা 3 জন বেবিকে নিয়ে হাসাহাসি করা বন্ধ করে দেয়। এরপর ডক তাদের 4 জনকে ব্যাংক ডাকাতির প্ল্যান সম্পর্কে বলতে থাকে, যেটা এডি, জেডি আর ব্যাটস খুব মনোযোগ সহকারে শুনলেও বেবি কানে হেডফোন লাগিয়ে ডকের মুখের দিকে তাকিয়ে থাকে। আর যে জিনিসটা এডি লক্ষ্য করে এবং সে মনে করে বেবি ডকের প্ল্যান সম্পর্কে কিছুই বুঝতে পারেনি, যে কারণে সে ডকের কাছে এই বিষয়টি নিয়ে কমপ্লেন করে। তবে সবাই
সবাইকে অবাক করে দিয়ে বেবি ডকের করা সম্পূর্ণ প্ল্যানিংটি বর্ণনা করে দেয়, যেটা শুনে এডি আর কথা না বলে ডকের প্ল্যান মতে ব্যাংক ডাকাতি করতে চলে যায়। সেখানে গিয়ে প্রতিবারের মতো এবারও বেবিকে গাড়িতে রেখে তারা তিনজন ডাকাতি করতে চলে যায়। তবে এবার ডাকাতি করার সময় তারা একটি সিকিউরিটিকে মেরে ফেলে, যেটা দেখে বেবি খুবই মন খারাপ করে। তবে তারা তিনজন গাড়িতে আসার সাথে সাথেই সে তাদেরকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু দেখা যায় সেখানে থাকা অজানা একটি লোক তাদের উপরে ফায়ার করতে থাকে এবং গাড়ি নিয়ে তাদের পিছু করতে শুরু করে। তখন এক পর্যায়ে ব্যাটস ওই লোকটিকে শুট করে মারতে গেলে বেবি তার গাড়িটিকে দূরে নিয়ে লোকটিকে বাঁচিয়ে দেয়। এরপরে তারা একটি ট্রাফিকে আটকে যায়, যে কারণে তারা একটি গাড়ি ছিনতাই করে সেখান থেকে একটি পার্কিং লটে চলে আসে এবং সেখানে তাদের আগে থেকেই রাখা অন্য দুইটি গাড়ি নিয়ে তারা তাদের আস্তানায় চলে যায়। সেখানে গিয়ে বেবি জেডিকে দেখতে পায় না, তাই সে জেডির বিষয় জানতে চাইলে ব্যাটস তাকে জানায় জেডি তার কাছে থাকা অস্ত্রের ব্যাগ রাস্তায় ফেলে এসেছে, যার ফলে আমরা সবাই ফেসে যেতে পারি, তাই আমি জেডিকে মেরে ফেলেছি। আর যেটা শুনে বেবি পুরোপুরি স্টপ হয়ে যায়, কিন্তু এটা যেহেতু তার লাস্ট ডাকাতি তাই সে এই বিষয়টি বেশি গুরুত্ব দেয় না। এরপরে ব্যাটস এবং এডি তাদের নিজেদের ভাগের টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আর ডক প্রতিবারের মতো এবারও বেবিকে তার ভাগের টাকা থেকে মাত্র একটি বান্ডিল দিয়ে বলে তোমার ঋণ সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে, এখন থেকে তুমি মুক্ত। কিন্তু যাওয়ার আগে ডক তাকে সেখান থেকে একটি গাড়ি সম্পূর্ণ নষ্ট করে ফেলতে বলে, আর এইটা বেবির সর্বশেষ কাজ, যে কারণে বেবি বাধ্য হয় সেই গাড়িটিকে নষ্ট করার জন্য নিয়ে আসে। আর তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে তার মা আর বাবা কোনো একটা বিষয় নিয়ে অনেক ঝগড়া করছিল, যে কারণে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেখানে তার বাবা মা দুজনই মারা যায়। তবে ভাগ্যক্রমে কোনো মতে সেখানে বেবি বেঁচে যায়, আর সেই অ্যাক্সিডেন্টের কারণেই বেবির কানে সমস্যা হয়েছে। তবে এসবের পরেও বেবি আজকে খুব খুশি ছিল, কারণ সে তার জীবনের কালো অধ্যায়কে মুছে ফেলেছে। আর সে সেখানে ডকের দেওয়া মোবাইল এবং গ্লোভসটিকেও ফেলে দিয়ে আসে। এরপরে আমাদেরকে আবারও সেই রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে বেবি ডেবোরাকে তার সাথে ডেটে যাওয়ার জন্য বলে, যেটা শুনে ডেবোরাও খুব খুশি হয়ে যায় এবং বেবির সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এভাবেই দিন যেতে শুরু করে এবং তারা দুইজনে একে অপরের আরো কাছে আসতে শুরু করে। একদিন ডেবোরা বেবির কাছে তার কাজ সম্পর্কে জানতে চায়, তখন বেবি তাকে জানায় সে আগে ড্রাইভার ছিল কিন্তু সে এখন চাকরি ছেড়ে দিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে আমরা বেবিকে বাসায় দেখতে পাই, সেখানে বেবি জোকে বলছিল সে ডাকাতি ছেড়ে দিয়েছে আর সে নতুন কাজের সন্ধান করছে। তখন জো একটি ডেলিভারি ম্যানের নিয়োগ দেখতে পায় এবং বলে সে যেন এই কাজটি নিয়ে নেয়। তখন বেবি তার কথা মতো সেই ডেলিভারি ম্যানের কাজটি নিয়ে নেয়। কিছুদিন পরে আমরা বেবি ও ডেবোরাকে ডিনারে একটি রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে ডকও উপস্থিত ছিল, কিন্তু বেবি ডককে দেখে তাকে ইগনোর করতে থাকে। তবে ডক বেবিকে দেখার সাথে সাথে তার কাছে ডেকে নেয় এবং বেবিকে বলে তুমি যাওয়ার পর থেকে আমার কোনো কাজই ঠিকঠাক মতো হয়নি, আর আমি চাই তুমি আবারও আমার সাথেই কাজ করো। কিন্তু বেবি ডকের সাথে কাজ করে অস্বীকার করে। তখন ডক তাকে বলে আমার মনে হয় তোমার কাছে কোনো টাকা নেই, যে কারণে তুমি ডেলিভারি ম্যানের কাজ করছো। তবে তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে অল্প কিছুদিনের মধ্যে অনেক টাকা ইনকাম করতে পারবে। তবে তারপরও বেবি তার কথায় রাজি হয় না আর বলে ওঠে আমি তোমার সাথে আর কোনো কাজ করতে চাই না, যেটা শুনে ডক ভীষণ রেগে যায় আর বেবিকে বলে তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি ডেবোরাকে মেরে ফেলবো। যেটা শুনে বেবি অনেক ভয় পেয়ে যায় এবং তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন ডক বেবিকে একটি পোস্ট অফিসের সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে ডক তার ভাতিজিকে বেবির সাথে দিয়ে পোস্ট অফিসে কতগুলো ক্যামেরা আছে, কতজন গার্ড আছে সেটা দেখার জন্য ভিতরে পাঠিয়ে দেয়, যাতে বেবিকে কেউ সন্দেহ না করে। সেই জন্যই তার ভাতিজিকে তার সাথে পাঠিয়ে দিয়েছে। সেখানে গিয়ে বেবি সবকিছু মনোযোগ সহকারে দেখতে থাকে। তখন ডকের ভাতিজি সেখানে থাকা রিসেপশনের সাথে কথা বলতে থাকে এবং রিসেপশনিস্ট বাচ্চাটিকে একটি চকলেট দেয়, যেটা দেখে বেবিও সেই রিসেপশনিস্টের সাথে কথা বলতে থাকে আর সেই রিসেপশনিস্ট বেবির সাথে খুব সুন্দরভাবে কথা বলে। এরপরে বেবি ডকের কাছে গাড়িতে চলে আসে এবং ডককে ভিতরের পরিবেশ সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। এরপরে তারা সেখান থেকে চলে আসে। তারপরের দিন আমরা দেখতে পাই বেবি ডকের আস্তানায় চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পাই ডক এবারও ব্যাটস, বার্ডি এবং ডার্লিংকে কাজে নেওয়ার জন্য ডেকেছে। এর কিছুক্ষণ পরেই ডকও সেখানে চলে আসে এবং সকলকে তার প্ল্যানিং সম্পর্কে বলতে থাকে। সে সকলকে জানায় পোস্ট অফিসে অনেক টাকা আছে, সেই টাকাকে সুরক্ষিত রাখার জন্য সেখানে অনেক গার্ডও থাকে, তাই সেখানে ডাকাতি করতে হলে আমাদের আরো কিছু অস্ত্রের প্রয়োজন আছে, যে কারণে সে তাদেরকে অস্ত্র আনার জন্য একজন ডিলারের কাছে পাঠিয়ে দেয়। ডিলারের কাছে যাওয়ার পথে ব্যাটস একটি সুপার শপের সামনে দাঁড়ায় এবং ভিতরে গিয়ে সেখান থেকে কিছু জিনিস নেওয়ার পরে সেই সুপার শপে কর্মরত লোকটাকে প্রাণে মেরে ফেলে, যেটা দেখে বেবি প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায়। তো এরপরে তারা সবাই
সবাই সেই ডিলারের কাছে চলে যায় আর ডিলার তাদেরকে অস্ত্র দেখাতে শুরু করে। তবে তখনই ব্যাটস আচমকা ডিলারকেও শুট করে দেয়, যেটা দেখে ডিলারের লোকেরাও তাদের উপরে শুট করতে শুরু করে দেয়। তবে ব্যাটস, বার্ডি এবং ডার্লিং মিলে সকলকে মেরে ফেলে। এরপরে বার্ডি ডার্লিং ব্যাটসকে বলতে থাকে তুমি ডিলারকে কেন ফায়ার করেছো। তখন ব্যাটস তাদেরকে জানায় এই ডিলারের মধ্যে একজন পুলিশও ছিল আর আমরা তাদেরকে না মারলে সে আমাদেরকে অ্যারেস্ট করে নিত। যেটা শুনে বার্ডি ও ডার্লিং তাকে কিছুই বলে না আর তারা সবাই ডকের আস্তানায় ফিরতে থাকে। কিছু দূর যাওয়ার পরেই ব্যাটস ডেবোরার ক্যাফের কাছে গাড়ি দাঁড় করাতে বলে, কিন্তু বেবি ভয় পাচ্ছিল কারণ এখানে গিয়েও ব্যাটস ডেবোরাকে মেরে দিতে পারে, যে কারণে বেবি সেখানে গাড়ি দাঁড় করাতে অস্বীকার করে। তারপরেও ব্যাটস জোর করে সেখানেই গাড়ি দাঁড় করায় আর তারা চারজন ক্যাফের ভিতরে প্রবেশ করে। ক্যাফের ভিতরে আসার পরে ডেবোরা সকলের কাছ থেকে অর্ডার নিতে থাকে এবং বেবিকেও দেখতে থাকে, কিন্তু বেবি একবারও ডেবোরার দিকে তাকায় না কারণ সে চাচ্ছিল না তার সাথে থাকা কেউ তার এবং ডেবোরার সম্পর্কের কথা জানুক। অপরদিকে ডেবোরাও বুঝে যায় যে বেবি এখন তার কাজে আছে, তাই সেও সেখান থেকে অর্ডার নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ডেবোরা যখন বিল নেওয়ার জন্য আসে তখন ব্যাটস ডেবোরাকে মারার জন্য বন্দুক বের করতে থাকে, যেটা দেখে বেবি ব্যাটসের হাত ধরে নেয় এবং সে সকলের বিল পরিশোধ করে দেয়। তবে বিল দেওয়ার সময় সে গোপনে ডেবোরাকে একটি চিঠি দিয়ে আসে যেখানে লেখা ছিল রাত 2টার সময় বেবি ডেবোরাকে লং ড্রাইভে নিয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তারা সবাই ডকের আস্তানায় পৌঁছে যায়, যেখানে আগে থেকেই ডক তাদের জন্য অপেক্ষা করছিল আর সে বার্ডি, ব্যাটস ও ডার্লিং এর উপরে অনেকটা রেগে ছিল এবং তাদেরকে বলে তোমরা যে লোকগুলোকে মেরেছো তারা সবাই আমারই লোক ছিল। ডক তার পোস্ট অফিসের ডাকাতির মিশন ক্যান্সেল করে দেয়, কিন্তু ব্যাটস তখনই বলে ওঠে আমি এই মিশন ক্যান্সেল করতে চাই না। তখন ডক সকলের উদ্দেশ্যে জিজ্ঞাসা করে কে কে এই মিশনে যেতে চাও আর দেখা যায় বার্ডি ও ডার্লিং এই মিশনে হ্যাঁ বলে, কিন্তু বেবি কোনো জবাবই দেয় না। তখন ডক বেবিকে বলে তুমি যদি এই মিশনে থাকতে না চাও তাহলে তুমি চলে যেতে পারো, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বেবিও হ্যাঁ বলে দিয়ে ঘুমাতে চলে যায়। আর যখন রাত গভীর হয় তখন বেবির মনে পড়ে তার 2টার সময় ডেবোরার সাথে লং ড্রাইভে যেতে হবে, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সে যখনই গাড়ি নিয়ে বের হতে যাবে তখন তার সামনে বাড়ি চলে আসে আর বেবিকে জিজ্ঞাসা করতে থাকে তুমি এই সময় কোথায় যাচ্ছ। ঠিক তখনই ব্যাটসও সেখানে চলে আসে এবং আমরা ব্যাটসের হাতে বেবির সেই টেপ রেকর্ডারটি দেখতে পাই, যেটা দিয়ে ব্যাটস ডকের রেকর্ড করা একটি ভয়েস শুনতে পায়, যেটা শুনে সে মনে করে বেবি হয়তো পুলিশের লোক আর সে বেবিকে বলতে থাকে তুমি আমাদের ভয়েস রেকর্ড করে সেগুলো পুলিশের কাছে দিতে যাচ্ছ। বেবি তখন বলতে থাকে এরকম আসলে কিছুই নয়, ভয়েস রেকর্ড করা আমার একটি অভ্যাস আর আমি সকলের ভয়েস রেকর্ড করে সেগুলো দিয়ে মিউজিক তৈরি করি। কিন্তু ব্যাটস বেবির এই কথা বিশ্বাস করে না। তখনই বেবি বলে এরকম আরো অনেক সাধারণ কথার রেকর্ড আমার বাসায় আছে যেগুলো শুধু আমি মিউজিক তৈরি করার জন্য রেকর্ড করেছিলাম আর সেগুলো শুনলে তোমরা আমার কথা বিশ্বাস করতে পারবে। যেটা শুনে ব্যাটস বেবির ঘরে থাকা সব রেকর্ড গুলো নিয়ে আসে যেগুলো দিয়ে বেবি মিউজিক তৈরি করেছিল। তখন ডক সেখানে থাকা একটি ক্যাসেট প্লে করে এবং সে শুনতে পায় তার নিজেরই একটি আওয়াজ বেবি মিউজিক বানিয়ে রেখেছে, যেটা শুনে ডক বেবির উপর ভীষণ পরিমাণে রেগে যায়, যেটার কারণে ডক বেবির জায়গায় অন্য আরেকজন ড্রাইভার রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই বেবি বলে ওঠে আমি কোনো পুলিশের লোক না আর আমি তোমাদের সাথে এই মিশনেও যেতে চাই। আর সে এটাও বলে এরপর থেকে আমি আর কোনো ভুল করব না, যার ফলে ডক তার কথা মেনে নেয় এবং তাকে আবারও ড্রাইভার হিসাবে রেখে দেয়। পরের দিন বেবি ডাকাতি করার জন্য ব্যাটস, বার্ডি এবং ডার্লিং কে নিয়ে সেই পোস্ট অফিসের সামনে চলে আসে আর ওই তিনজন ডাকাতি করার জন্য তাড়াতাড়ি করে পোস্ট অফিসের ভিতরে চলে যায়। একটু পরেই বেবি পোস্ট অফিসের সেই রিসিপশনিস্টকে দেখতে পায় যে বাইরে থেকে পোস্ট অফিসের ভিতরে যাচ্ছিল। তখনই বেবি সেই রিসিপশনিস্টকে ইশারার মাধ্যমে পোস্ট অফিসের ভিতরে যেতে নিষেধ করে, যে কারণে সেই রিসিপশনিস্ট বুঝে যায় ভিতরে হয়তো কোনো ঝামেলা আছে, তাই সে তার সাথে থাকা একজন পুলিশকে ডেকে নিয়ে আসে। তখনই ব্যাটস, বার্ডি ও ডার্লিং ডাকাতি করে বাইরে চলে আসে আর সেই পুলিশ অফিসারকে দেখতে পায়। ব্যাটস তাকে শুট করে মেরে দিয়ে গাড়িতে বসে পড়ে এবং বেবিকে গাড়ি চালাতে বলে, কিন্তু বেবি তার কোনো কথাই শোনে না, যে কারণে ব্যাটস বন্দুক দিয়ে বেবিকে ভয় দেখাতে শুরু করে আর বলতে থাকে তাড়াতাড়ি গাড়ি চালাও। তাই বেবি ব্যাটস এর উপরে রেগে গিয়ে গাড়ি সামনে থাকা একটি ট্রাকের দিকে চালাতে শুরু করে, যার ফলে সেই ট্রাকে থাকা রড ব্যাটস এর শরীরে ঢুকে পড়ে এবং সে সেখানেই মারা যায়। আসলে বেবির প্ল্যানই ছিল এই মিশনের মাধ্যমে ডাকাত দলের সবাইকে হত্যা করবে, কারণ সে ডেবোরার সাথে খুব সুন্দর একটি জীবন কাটাতে চায়, কিন্তু এই ডাকাতদের কারণে সে সেটি করতে পারছিল না। আর তখনই সেখানে পুলিশও চলে আসে, যেটা দেখে বেবি, বার্ডি এবং ডার্লিং সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে বার্ডি এবং ডার্লিং পুলিশের উপরে গুলি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অপরদিকে বেবি একটি শপিং মলের মধ্যে চলে যায়, সে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে নেয়
আর সেও সেখান থেকে একটি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করতে গিয়ে তার গাড়ি বাড়ি এবং ডার্লিং এর গাড়ির সাথে গিয়ে ধাক্কা লাগিয়ে দেয়। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের তিনজনের উপরেই গুলি চালাতে শুরু করে, যে কারণে বাড়ি এবং ডার্লিং পুলিশের উপরেও গুলি চালাতে শুরু করে, যেখানে ডার্লিং পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অপরদিকে বেবি সেখান থেকে একটি টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালাতে শুরু করে, আর যেটা দেখে বাড়ি বেবিকে বলে, তোমার কারণে ডার্লিং মারা গিয়েছে, আমি তোমাকে ছাড়বো না, এবং তার উপর অনার্গল গুলি চালাতে শুরু করে। কিন্তু বেবি তার হাত থেকে বেঁচে হাইওয়েতে চলে আসে, আর সেখান থেকে এক বৃদ্ধ মহিলার গাড়ি ছিনতাই করে পালিয়ে তার বাসায় চলে আসে। বাসায় এসে তার ফ্লোরে লুকিয়ে রাখা সকল টাকা তার বাবার পকেটে ঢুকিয়ে দেয় এবং তাকে একটি বৃদ্ধাশ্রমের সামনে রেখে আসে। তার সেই টেপ রেকর্ডারের মাধ্যমে বৃদ্ধাশ্রমের লোকেদের উদ্দেশ্যে কিছু ভয়েস রেকর্ড করে সেখানে রেখে আসে। এরপরে সে সেখান থেকে ডেবোরার ক্যাফেতে চলে আসে, কিন্তু সে সেখানে এসে দেখতে পারে বাড়ি সেখানে তার জন্য আগে থেকে অপেক্ষা করছে, যে আসলে বেবির কারণে মারা যাওয়া ডার্লিং এর বদলা নেওয়ার জন্য এখানে এসেছে। কিন্তু সে জানতো না বেবির কাছেও একটি বন্দুক আছে। আর তখনই বাড়ির চোখ সেই ক্যাফেতে থাকা একটি মহিলার দিকে চলে যায়, আর এই সুযোগে বেবি বাড়ির উপরে গুলি চালিয়ে দিয়ে ডেবোরাকে নিয়ে পালাতে শুরু করে। আর তারা পালাতে পালাতে রাস্তায় এসে দুইটি লোককে বন্দুক দেখিয়ে তাদের গাড়ি ছিনতাই করে ডকের আস্তানায় চলে আসে, যেখানে এসে বেবি ডকের কাছে থাকা সেই ক্যাসেটগুলোকে ফেরত চায়, কিন্তু ডক তার ক্যাসেটগুলো ফিরিয়ে দিতে অস্বীকার করে। আর তখনই সেখানে ডেবোরা চলে আসে, যাকে দেখে ডক বুঝতে পারে বেবি তার জীবনকে নতুন ভাবে শুরু করার চেষ্টা করছে, যে কারণে সে বেবির কথা মেনে তার ক্যাসেটগুলো তার কাছে ফিরিয়ে দেয়। এরপরে তারা তিনজনই লিফটের মাধ্যমে নিচে আসতে শুরু করে, আর লিফটের ভিতরে বসে ডক বেবির হাতে একটি টাকার ব্যাগ দেখতে পায় এবং তাকে বলে, তুমি এই দেশ ছেড়ে পালিয়ে যাও, কারণ তুমি যদি পালিয়ে না যাও তাহলে পুলিশ তোমাকে ছাড়বে না। তারা যখনই লিফটের মাধ্যমে নিচে এসে পৌঁছায় তখনই সেখানে গান ডিলারের তিনজন লোক চলে আসে, যারা তাদের বসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য ডক এবং বেবির উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। তখন ডক বেবি ও ডেবোরাকে পালাতে বলে, সে একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে দেয় এবং সবাইকে মেরে দেয়। তখন সেখানে বাড়িও চলে আসে, আর সে এসে ডককে একটা গাড়ি দিয়ে উড়িয়ে দেয়, যেটা দেখে বেবি অন্য আরেকটা গাড়ি নিয়ে বাড়ির গাড়িকে ধাক্কা দিতে থাকে এবং তার গাড়িটি উপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু গাড়িটি নিচে পড়ার আগেই বাড়ি গাড়ি থেকে বের হয়ে যায়। আর বেবিকে তার গান পয়েন্টে নিয়ে তার দুই কানের পাশ দিয়ে দুইটি ফায়ার করে, যে কারণে বেবি নিচে পড়ে চিৎকার করতে শুরু করে দেয়, যেটা দেখে ডেবোরা একটি রড দিয়ে বাড়ির উপরে আক্রমণ করে, তাই বাড়ির হাত থেকে বন্দুকটি নিচে পড়ে যায় এবং সে ডেবোরাকে মারতে থাকে। কিন্তু তখনই বেবি বাড়ির পরে থাকা সেই বন্দুকটিকে তুলে নেয় আর বাড়ির পায়ে গুলি চালিয়ে দেয়, যার ফলে বাড়ি তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। এরপরে আমাদেরকে পরের দিন সকালবেলার সিন দেখানো হয়, যেখানে ডেবোরা অজ্ঞান বেবিকে গাড়িতে বসিয়ে দূরে কোথাও নিয়ে চলে যাচ্ছে, আর তখনই ডেবোরা তার সামনে পুলিশের গাড়ি দেখতে পায়, যারা বেবিকে ধরার জন্য দাঁড়িয়েছিল। পুলিশ দেখার পরে ডেবোরা তার গাড়িটি ওখান থেকে ঘুরাতে শুরু করে, কিন্তু তখনই বেবির জ্ঞান ফিরে আসে আর ডেবোরাকে গাড়ি দাঁড় করাতে বলে এবং সে পুলিশের কাছে গিয়ে স্যালেন্ডার করে। এরপরে সিন পরিবর্তন হয়, আমরা বেবিকে কোর্টে দেখতে পাই, যেখানে জো ডেবোরা সেই পোস্ট অফিসের রিসেপশনিস্ট ও এক বৃদ্ধ মহিলা বেবির পক্ষে সাক্ষী দেয় এবং বিচারককে বলে বেবি যা কিছু করেছে সবই বাধ্য হয়ে করেছে, যেটা শুনে বেবিকে মাত্র 5 বছরের সাজা শোনানো হয়। এরপরে আমরা সিনেমার 5 বছর পরের কাহিনী দেখতে পাই, যখন বেবি জেল থেকে ছাড়া পায় এবং ডেবোরা বেবিকে নেওয়ার জন্য এসেছে, আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়।